বাংলাদেশে অন্তত ১.৫ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। রোগে যত মৃত্যু হয় তার মধ্যে ডায়াবেটিস শীর্ষে এটি বলাই যায় এবং ডায়াবেটিসের জটিলতায় নানাভাবে মৃত্যুর পরিসংখ্যান ক্রমাগতভাবে বাড়ছে। আরোগ্য নিকেতনের আজকের আলোচনার বিষয় ডায়াবেটিসের মহামারী। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দেশের স্বনামধন্য দুজন চিকিৎসক। আমাদের সঙ্গে আছেন জাতীয় অধ্যাপক ডাক্তার এ.কে. আজাদ খান, সভাপতি বাংলাদেশ ডায়াবেটিক সমিতি। সঙ্গে আরও আছেন ডাক্তার বিশ্বজিৎ ভৌমিক, প্রকল্প পরিচালক, সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চ, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি। আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। স্যারের কাছে প্রথমে জানতে চাইব যে ডায়াবেটিস যে মহামারী, এই শব্দটি আপনি খুব বেশি বলেন, আপনার কাছে বলতে শুনি, আগেও শুনেছি, আজকেও শুনছি। কেন মহামারী বলছেন আসলে? কারণ রোগটা তো মহামারী রূপেই দেখা দিয়েছে। আপনি নিশ্চয়ই উপলব্ধি করবেন যে কোনো ঘরে কেউ না কেউ ডায়াবেটিস আছে এবং সেটা বেড়েই যাচ্ছে। তাহলেও আপনি যে বললেন যে ও বাংলাদেশ কেন বলছি, কারণ সাধারণ লোকের মধ্যে একটা ধারণা আছে যে ডায়াবেটিস ধনী লোকদের বেশি হয়। সে কথা হয়তো সত্যি, এবং এটা উন্নত বিশ্বে বেশি হয় যেহেতু ধনী লোক বেশি সেখানে। কিন্তু এটাও সত্যি যে ডায়াবেটিসের বৃদ্ধির হারটা উন্নত বিশ্বের চাইতে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে আরও বেশি। এই জন্যই সচেতনতা সৃষ্টি করা দরকার, যে কারণ এই যে ডায়াবেটিস হচ্ছে বা বেড়ে যাচ্ছে, এটা বহুলাংশে প্রতিরোধ করা যায়। আবার হয়ে গেলেও যদি একদম নিয়ন্ত্রণে রাখে তাহলে সে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারবে কোনো জটিলতা ছাড়াই। তো এই ব্যাপারে মানুষকে সচেতন করা, আমরা তো মনে করি এটা সবারই নৈতিক, যেরকমই বলেন, নৈতিক, ধর্মীয়, জাতীয় কর্তব্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডাক্তার বিশ্বজিৎ, আপনার কাছে জানবো যে মহামারীর সঙ্গে সব বয়সেরও তো একটি সম্পর্ক আছে। যেমন আমরা কোভিডের ক্ষেত্রে বলি যে শিশু আক্রান্ত হচ্ছে, আবার হচ্ছে সব থেকে বয়সী মানুষ যারা বেশিতে ঝুঁকি আছেন। এখানে বয়সের সঙ্গে ডায়াবেটিসের সম্পর্কটা যদি বলেন। প্রথম কথাবার্তা বললি যে আগে বলতো যে যত বয়স বাড়বে ডায়াবেটিসের তোমার হচ্ছে প্রিভ্যালেন্সটা ততই বাড়বে। এটাই তোমার ছিল নর্মাল, যদি আমরা বডি ফিজিওলজির কথা চিন্তা করে দেখি সেটাই তোমার চেয়ারেশন করে। আমাদের লাস্ট যেটা ছিল 2023 সালে, যেটা বলে বাংলাদেশের সবচেয়ে বড়, এটা হচ্ছে এনসিটি সার্ভে, যেটা বলে স্টেপ এনসিটি সার্ভে, গভর্নমেন্টের যে সার্ভেটা হয়, সেখানে দেখা গেছে যে প্রতি 10 জনে একজনের আপনার ছিল ডায়াবেটিস। এটা কিন্তু হয়েছে আপনার 18 বছর থেকে আপনার কিন্তু 69। আমরা দেখছি কিন্তু এই 25 বছরের মধ্যে সীমাটার মধ্যেও কিন্তু ডায়াবেটিস কিন্তু দেখা গেছে যে 3-3.5-এর মতন কিন্তু থাকতেছে। 25 বছরের পর থেকে কিন্তু একটা বড় ধরনের জাম্প হচ্ছে। ধরেন 10 জনের একজনের কথা আপনি বলছেন। কিন্তু এর সাথে সাথে আমরা এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে আরেকটা স্টাডি করছিলাম 22 সালে আমরা, সেটা ছিল শুধুমাত্র ইয়াং অ্যাডাল্টদেরকে নিয়ে। সেটা ছিল 15 থেকে আপনার হচ্ছে আমরা বলতে চাচ্ছি যে আপনার 25 বছরের মধ্যে। সেখানে আমরা দেখছি কিন্তু 7.4%। আচ্ছা। এবং আমরা আরেকটা জিনিস ভাগ করে দেখছিলাম 15 থেকে 19 বছরের মধ্যে থেকে যেছি, সেখানে 4.4%। আপনি যদি এটাকে কিন্তু গ্লোবাল ইয়ার সাথে দেখেন আপনি, তাহলে আপনি বুঝতে পারতেছেন আপনি রেটটা কিন্তু শুধুমাত্র কিন্তু মানে বয়স্কদের মধ্যে নেই, তার সাথে কিন্তু যে ইয়াং অ্যাডাল্টদের মধ্যেও কিন্তু বাড়তেছে। এবং এর সাথে আমরা যে জিনিস দেখছি যে কিছু কিন্তু ইন্টারেস্টিং আপনার ফাইন্ডিংস আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারছি, বিশেষ করে ইয়াং অ্যাডাল্টদের ক্ষেত্রে। এখানে দেখছি ওবিসিটি কিন্তু আপনার ছিল অলমোস্ট কিন্তু 26%, যেটা এখন রোগ যেটা বলছে, এবং এটা থেকে এবং তাদের মধ্যে কিন্তু ড্রাস্টিক্যালি একটা চেঞ্জ হয়ে গেছে বিহেভিয়ারাল প্যাটার্ন। মানে কি ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথা আমরা বলতাম, ডায়েটারি হ্যাবিটের কথা বলতাম, এটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু মোস্ট একটা হচ্ছে ইম্পর্টেন্ট ফাইন্ডিংস যেটা ছিল ডিউরেশন অফ স্লিপিং। আমরা দেখছি যারা 6 ঘন্টার নিচে ঘুমায় তাদের মধ্যে ডায়াবেটিস আপনার ছিল, রক্তে চর্বির বিশেষ ট্রাইগ্লিসাইড বেড়ে যাওয়া এবং সেন্ট্রাল ওবেসিটি, যে পেটে যেটা হচ্ছে আমরা ওবেসিটি বেড়ে যাচ্ছে। কিন্তু এখানে ইন্টারেস্টিং ফাইন্ডিংসটা কিন্তু যারা দেখছেন 9 ঘন্টার উপরে বেশি ঘুমাচ্ছে তাদের মধ্যে কিন্তু ঝুঁকি কিন্তু বাড়তেছে। মানে আপনি বুঝতে পারতেছেন যে দুই সাইডেই কিন্তু বাড়তেছে কিন্তু। সো এখন ঘটনা যে কোভিডের কথা যেটা আপনি বললেন, না, কিন্তু আমি এই ঘুমের জায়গাটা একটু পরিষ্কার করি। তাহলে আইডিয়াল ঘুমটা আসলে কি? আমরা বলছি যেটা বয়স ভিত্তিক হচ্ছে। আমরা বলছি যেমন হচ্ছে 18 থেকে যদি আপনার হচ্ছে 64 বছরের মধ্যে, তাদের জন্য আসলে বলছে 7 থেকে 9 ঘন্টার কথা। 65 বছর থেকে 7 থেকে 8। আর যদি কম বয়সীদের ক্ষেত্রে বলছি আমরা হচ্ছে 9-এর কথা বলছি।
বাট অ্যাটলিস্ট 6 থেকে 9 ঘন্টা বা 8 ঘন্টা 6 থেকে 8 ঘন্টা এটা ছিল আসলে একটা অপটিমাল, মানে ঘুমাতে হবে, ঘুমাতে হবে। পরিমিত ঘুম, পরিমিত ঘুম, কিন্তু বেশিও না এত কমও না। ঘুমাতে পারছি না আমরা। আর পারতেছেন না কিন্তু, তাহলে আপনি বলতেছেন যে এই যে কেন বাড়তেছে, আপনি শুধু ফোকাস দিচ্ছেন, আপনি মোটা হয়ে যাচ্ছি, আপনি বলছেন আপনার ডায়েটারি হ্যাবিট চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনি যে গেজেট নির্ভরতা বেড়ে যাচ্ছে, সবই যদি হিসাব করে দেখেন সংখ্যা কিন্তু সামনের দিনগুলোতে আমাদের জন্য ভয়াবহ একটা আপনার হচ্ছে মহামারী, কথা যে কথা একটু আগে স্যার বললেন, অপেক্ষা করতেছে আমাদের জন্য। ধন্যবাদ। কিন্তু আমি স্যারের কাছে জানতে চাই যে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি বহু বছর আগে থেকে মানে কাজটি শুরু করেছে এবং বলা যায় যে একটি রোগ নিয়ে এত বিস্তৃত পর্যায়ে কাজ হচ্ছে, অনেকগুলো ডায়াবেটিক সমিতির অনেকগুলো হাসপাতাল আছে, কিন্তু এত প্রোগ্রামের পরেও আসলে এটি হ্রাস টেনে ধরা কেন যাচ্ছে না? এটার পেছনে কি কারণ আপনার মনে হয়? প্রথম কথা হলো রাশ টেনে ধরা যাচ্ছে না, কথাটা একদম যে ঠিক তা নয়। হয়তো না ধরলে আরো বাড়তো। হ্যাঁ, পৃথিবীতে কোনো কোনো জায়গায় আছে আমাদের চাইতে অনেক বেশি বেশি বেশি, এমনকি মিডল ইস্টেও আমাদের চাইতে বেশি। তো ওর নাম হলো যে এই যে রাশ টেনে ধরা আরও দরকার, কারণ আগে তো বললাম আমি যে এটা বহুলাংশই প্রতিরোধযোগ্য, সেই জন্য রাশ টেনে ধরা যায়। আমি ধরার বুঝতে গেলে তাহলে জিনিসটা বুঝতে হবে কেন ডায়াবেটিসটা হয়, তবে তো আমি এটা প্রতিরোধ করতে পারবো। ডায়াবেটিস হওয়ার ভিতরে দুটা কারণ মিলে হচ্ছে। একটা হলো বংশগত প্রভাব, যেটাকে বৈজ্ঞানিক ভাষায় হবে যে জেনেটিক ইনফ্লুয়েন্স, মানে যাদের মধ্যে জেনেটিক ইনফ্লুয়েন্স বেশি থাকবে ডায়াবেটিসের, তাদের ডায়াবেটিস বেশি হবে। যেমন মা বাবার দুইজনের যদি ডায়াবেটিস থাকে তাহলে সন্তানের বেশি হবে, যদি ভাই বোনদের মধ্যে কারো ডায়াবেটিস থাকে তাহলে অন্যদের বেশি হবে। বস্তুতপক্ষে যমজ যদি হয় দুইজন, তার যদি একজনের ডায়াবেটিস থাকে তা অন্যজনের হবেই ধরে নেওয়া যায়, কারণ জেনেটিক ইনফ্লুয়েন্স আর কি। কিন্তু জেনেটিক্সে থাকলেই যে হবে তা না, কিন্তু পারিপার্শ্বিক অবস্থার উপরে নির্ভর করে। যে ধরেন মানুষ যদি মুটিয়ে যায়, প্রধান কারণ বলছি, বহুবিধ কারণ, তো প্রধান বলছি ফিজিক্যালি নিষ্ক্রিয়, মুটিয়ে যাচ্ছে, বেশি ফাস্ট ফুড তৈলাক্ত খেতে অভ্যস্ত হয়ে যাচ্ছে, আর বাইরে খেলাধুলা করি না, উঠতি বয়সের ছেলেমেয়েরা। আপনি এর সাথে কল্পনা করেন বাংলাদেশে ধরেন উঠতি বয়সের ছেলেমেয়েরা, আপনি স্কুলের দিকে তাকান না স্যার, স্কুলের দরজা বা স্কুলের ছেলেমেয়েরা, আশপাশে। তারা তো এখন বর্তমানে খেলা মানে কম্পিউটার নিয়ে খেলা। তো কম্পিউটার নিয়ে খেলা যে খারাপ তা কিন্তু বলছি না, কিন্তু সুস্থভাবে বেড়ে উঠতে ফিজিক্যাল কাজও, কায়িক পরিশ্রমযুক্ত কাজও দরকার, হাঁটা চলা দরকার। ডিলে পর্যন্ত হয়ে যাচ্ছে। সেটা এখন হচ্ছে কি দেশে এরকম অবস্থা হয়ে গেছে যে হাঁটা চলার জায়গায় নেই। অন্তত ধরেন ঢাকা শহরের মতো যে জনবহুল শহর, সেখানে স্কুল কলেজে তো খেলার মাঠ নাই, এমনি সাধারণ পাবলিকের জন্য যে ফুটপাত নাই, যেটু আছে ভেন্ডার দখল করে নিয়েছে। আমি আরও ভয়াবহ কথাটা বলছি যে এই যে মানুষ মুটিয়ে যাওয়ার যে কারণগুলা, তার একটা কারণ তো এই ফিজিক্যাল নিষ্ক্রিয় হওয়া, আর একটা তো হলো যে তৈলাক্ত খাবার খাওয়া। এখন তৈলাক্ত খাবার তো খালি পিৎজা, কি বলে ওই যে বার্গার, আপনার আমাদের তেলে ভাজা পিঠাও কিন্তু ফাস্টফুড। কিন্তু আমাদের ছোটোবেলায় রাস্তাঘাটে তেলে ভাজা পিঠা পাওয়া যেত না, এখন সব জায়গাতেই পাওয়া যায়, আর বেশি পাওয়া যায় স্কুল কলেজের পাশে। অথচ উন্নত বিশ্ব এটাকে কন্ট্রোল করে আনছে যে স্কুল কলেজের কোমলমতি স্কুলের পাশে ফাস্টফুডের দোকান থাকতে অ্যালাউড না। আমি আরেকটা খুবই ভয়াবহ ব্যাপার বলছি, যে আপনি খাচ্ছেন, কত ক্যালোরি খেলেন ওর গায়ে লেখা নাই, অথচ যে খাদ্যের ক্যালোরি ভ্যালুটা যদি প্যাকেটের গায়ে লেখাটা আইনত কম্পালসারি করা থাকতো, তাহলে মানুষ খেলেও তো জেনে শুনে খেত। জেনে শুনে ওই যে পুরান বাংলা কবিতা জেনারেশনে বিষ করেছি পান, তো জেনারেশন তো বিষ কম খাইতো, তাই না? তো সেটাও তো আমরা এনফোর্স করতে পারিনি। যদিও আমরা ডায়াবেটিস সমিতির থেকে সরকারকে সাজেশন দিয়েছি, কিন্তু ল মেকাররা তো তারা তো ব্যবসায়ী মানুষ, ফাস্টফুড বেচাই অনেকদের ব্যবসা, তো তারা তো ওটা করতে রাজি হয়নি। আপনার কাছে আসবো আমি, ডাক্তার বিশ্বজিৎ, আপনার কাছে জানতে চাই যে
একটি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন নিউজে এরকম দেখা যায় যে বাংলাদেশে সারা পৃথিবীতে এক বছরে 3.5 কোটি মানুষ চিনির প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাবে মারা যায়। আমি জানি না এটা সত্য মিথ্যা কিনা। তো চিনির যে মানে বহুল ব্যবহার, এই বিভিন্ন আপনি একটা সাধারণ পাউরুটি বলেন, বিস্কিট বলেন, সব কিছুতে স্বাস্থ্য অধিদপ্তর সম্ভবত অধ্যাপক ডাক্তার রোবেদ আমিন স্যার এটা নিয়ে কিছু দূর কাজ টাজ করেছিলেন, আমি জানি না এটা কত দূর গিয়েছে। কিন্তু এই যে চিনি কতটুকু ব্যবহার করতে পারবে কি পারবে না, বা একইভাবে লবণ ব্যবহার করতে পারবে কি পারবে না, আপনাদের প্রকল্পের সাথে কি এই ধরনের কোনো কাজের কোনো সম্পৃক্ততা ছিল কিনা বা আছে কিনা? প্রথম কথা যেটা আপনি বললেন, আমি একটু স্যারের সাথে একটু আপনি সাপ্লিমেন্ট করি। স্যার যে বললেন যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাচ্ছে, জায়গা নেই, আপনার হচ্ছে হলো খেলার মাঠ নেই, কিন্তু আমাদের কিন্তু আসলে যে স্টাডিগুলোতে দেখতেছি সেখানে আমি কিন্তু একটু আগে আপনাকে বলছিলাম যে চেঞ্জ অফ দ্য বিহেভিয়ার আমরা কিন্তু গ্রামে দেখছি, মানে শহর ভার্সেস তোমার হচ্ছে হলো গ্রাম করে দেখছি। ওখানে কিন্তু মাঠ আছে, পুকুর আছে, জায়গা আছে, খেলার মাঠ আছে, তারপরেও কিন্তু ছেলে যাচ্ছে না, যায় তারা কিন্তু গেজেট হচ্ছিল। ফিরে আসে আপনার পরের কথাটা যে সুগারের কথা বললেন, যে কাজটা ছিল রোবেদ স্যার করতেছিল সেই টিমটার সাথে আসলে আমরা কাজ করতেছি একসাথে। আমরা অনেক জায়গাতেই আমরা হচ্ছে হলো কাজগুলো করছি। সেই জায়গাটার সাথে আমরাও আমাদের এই প্রোগ্রাম যখন আমাদের এডুকেশন সেশনগুলো হয়, আমাদের যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনগুলোর মধ্যে আসে, সেখানে আমরা কিন্তু সুগারের কোশ্চেনটা থাকে কিন্তু এখন পর্যন্ত আসলে গাইডলাইন যেগুলোতে বলে, গাইডলাইনগুলোতে আপনার কিন্তু সুগারের যে ডাইরেক্ট ইফেক্ট তোমার হচ্ছে ডেভেলপমেন্ট অফ তোমার হচ্ছে ডায়াবেটিসের কথাটাকে কিন্তু আমরা ওইভাবে আনি নাই। কিন্তু WHO গত বছরের শেষের দিকে কিন্তু ওরা একটা কিন্তু মানে আমরা এটাকে কী বলি পজিশনে স্টেটমেন্ট অলরেডি দিছে, কারণ WHO এই টিমটার সাথে আমরা কাজ করি। সেখানে কিন্তু অলরেডি কিন্তু সুইট এবং সুইট বেভারেজ যে কথাগুলো বলছে, এটা কিন্তু ডায়াবেটিসের সাথে যে আপনার হচ্ছে করার পিছনে যে আমরা বলি কি প্রিসিপিটেটিং ফ্যাক্টরগুলোর কথা যেটা বলতে বা রিস্ক ফ্যাক্টর, সেটা কিন্তু অলরেডি কিন্তু তারা চলে আসছে কিন্তু। ঠিক আছে, রবেদ স্যার তোমার হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করছে, ট্যাক্স ইয়ার সাথে NBR এর সাথেও কথা বলছে। পলিসি মেকাররা আসলে তো কথা বলে, কিন্তু আসলে পলিসি ইমপ্লিমেন্ট ইজ ভেরি ডিফিকাল্ট কথা বলছে। ডায়াবেটিক সমিতিতে আমাদের হচ্ছে কিছু স্টাডি চলতেছে, সেখানে আমরা লাস্ট যে স্টাডিটা করছি প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে, সেখানে কিন্তু আমরা কিন্তু একটা কিন্তু অ্যাসোসিয়েশন পাইছি কিন্তু সুগারি এবং বেভারেজের সাথে। এবং ইয়াং অ্যাডাল্টদের ক্ষেত্রে যে স্টাডিটা করছি এখন পর্যন্ত পাবলিশ করিনি, বাট ওখানেও কিন্তু আমরা কিন্তু অ্যাসোসিয়েশন পাচ্ছি। কারণটা কি, আপনি যদি যদি আপনি সুগারি ফুডের সাথে হয় তাহলে আপনি আসলে আপনি কি ওবেজ হয়ে যাবেন, এবং ওবেজ যদি হয়ে যায় মানে তাহলে সেটা ডায়াবেটিস হয়ে যাবে। পেয়েছেন, কিন্তু এটাকে ইম্পোজ করার মতো জায়গায় এখন পর্যন্ত আসেনি। আমরা তো স্যার যে কথাটা বললো, আমরা প্রস্তাবনাটা দিতে পারি আমাদের ফাইন্ডিংসগুলো নিয়ে, গভর্নমেন্ট বডি থেকে তোমার হচ্ছে কাজগুলো করবে। এটার জন্য যেমন NCD তোমার হচ্ছে যে প্রোগ্রাম আছে, DGHS এর, তারা প্রত্যক্ষভাবে কাজটা শুরু করছে। তার সাথে হার্ট ফাউন্ডেশনের ছিল, আমরা ছিলাম, আরও কিছু অর্গানাইজেশন ছিল যারা কাজটা করতেছিল। আমরা পলিসি মেকারদেরকে বোঝানো শুরু করছি আন্ডার গাইডেন্স অফ তোমার হচ্ছে রোবেদ আমিন স্যারকে দিয়ে। আমার মনে হয় হোপফুলি আপনার ছেলে এটা হতে পারে। আপনাকে ধন্যবাদ। আমি প্রসঙ্গক্রমেই স্যারের কাছে আসছি যে এই যে বিশেষজ্ঞ একটি কমিটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা হয়েছে, সেখানে আপনার নাম দেখেছি। ডায়াবেটিস তো মহামারী বলছেন, মানে এটিকে কোনোভাবে ইনকর্পোরেট করা বা মানে কোনো রকম কিছু কি চিন্তা করেছেন কিনা, বা করার কোনো সুযোগ আসলে আছে কিনা সরকারের সাথে? তা তো আছেই। হ্যাঁ, সেটা আমাদের তো পৃথিবীর সব দেশেই এমফাসিস দিতে হবে প্রিভেনশন অফ ডিজিজ। খালি রোগ হলে চিকিৎসা করবে সম্ভব না। এটা তো খুব পুরানো কথা, যে সেই ভালো ডাক্তার যে সে খালি চিকিৎসা করাই চিন্তা করে না, রোগ প্রতিরোধ করাও চিন্তা করে, তাই না? আবার প্রমোশন অফ হেলথ, তাই না? ভালো স্বাস্থ্য কী করে রাখা যায় সেভাবে মানুষকে সচেতন করা, এগুলো তো হেলথ কেয়ারের অন্তর্ভুক্ত। তো সেটা তো নিশ্চয়ই স্বাস্থ্যবিধি বা ডিপার্টমেন্টের এগুলো থাকবে, তো থাকা উচিত তো, তাই না? আমি একটা উদাহরণ থেকে বলি। ধরেন এখন যে সরকারি হাসপাতাল আছে, যে হাসপাতালে একটা রুগী যদি কলেরা নিয়ে ভর্তি হয়, 1-2 দিন ভর্তি হলো, তো যাওয়ার সময় তাকে তো অ্যাডভাইস দেয় না যে এই কলেরা রোগটা তো প্রিভেন্ট করা যেত, তাই না? এবং তাকে তার ফ্যামিলিকে দেখে বুঝাই দেওয়া, হেলথ এডুকেশন দেওয়া, যেটা হয়ে গেল তার যেহেতু অজ্ঞতার জন্য, অথবা সে স্বাস্থ্যবিধি পালন করে। কিন্তু স্যার এখানে তো এই যে ডক্টর পেশেন্ট রেশিও, রেফারেল সিস্টেম কার্যকর না থাকা, এগুলো তো অনেকগুলো কারণ, মানে সেই সেটাই মূলে কি একমাত্র কারণ নয়, কিন্তু এখন আমাদের সিস্টেমই আনা হয় নাই।
যে যে মানুষকে শিক্ষিত করা যে কী করে রোগ প্রতিরোধ করা যায়, কী করে স্বাস্থ্য করা যায়। আগে তো মানে আগে যেমন ছোটোবেলায় আমাদের সময় তো আমরা যখন ছোটো ছিলাম তখন তো এইসব স্বাস্থ্যবিধির স্বাস্থ্য শিক্ষার বই ছিল তো, এখন তো অত বেশি নাই। এটাকে রাখতে হবে, করতে হবে, যাতে মানুষরা ধরেন কথাই বলছি, ঢাকা শহরে আপনি একটা ঘনবসতিপূর্ণ জায়গায় থাকেন, আপনার হাঁটা চলার জায়গায় নাই, তাইলেও তো আপনাকে স্বাস্থ্যবিধি পালন করতে হবে। বটে। যে ধরেন আপনি ঘরে বসে স্কিপিং করতে পারেন, তাই না? আপনি ছাদে হাঁটতে পারেন, বারান্দায় হাঁটতে পারেন। মানে আমাকে তো এই বিধিগুলো পালন না করলে রোগ বেড়ে যাবে। তো এখন আমি মানে হাঁটার পার্ক নাই, তার জন্য কি আমি করবো না? সেটা আমি মানুষ যদি বুঝি যে আবার মৃত্যুই হয়ে যাচ্ছে, তাহলে তো আমাকে নিজে থেকে সতর্ক হতে হবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার বিশ্বজিৎ, আপনার কাছে জানবো যে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি অনেকগুলো প্রোগ্রাম নিয়ে কাজ করছে, মানে সব গ্রামের মানুষ, শহরের মানুষ, সবাইকে যেন রিচ করতে পারা যায়। সেটির এখন কতটা স্ট্রেনদেন হয়েছে, বা প্রোগ্রামগুলো আসলে কি কি, যদি একটু একেবারে সংক্ষেপে বলেন। আমাদের যখন 56 সাল থেকে প্রতিষ্ঠার পর থেকে কিন্তু আমাদের প্রতিষ্ঠাতা ইব্রাহিম স্যার থেকে শুরু করে আমাদের ছেলে আজাদ খান স্যারের যে নেতৃত্বে সব জায়গায় কিন্তু ফোকাসের জায়গাটা ছিল কিন্তু প্রিভেনশন। এবং আপনি যদি বলি যে 14 নম্বর যে বিশ্ব ডায়াবেটিস দিবস যে আপনার হচ্ছে ওয়ার্ল্ড ডায়াবেটিস আপনার হচ্ছে ডে, এই ডেট কিন্তু যে মেন ইনিশিয়েটর কিন্তু স্যার আমার সামনে বসে আছে, তাহলে বোঝা যাচ্ছে যে ডায়াবেটিস সমিতির অ্যাডভোকেসি প্রিভেনশনের প্রতি কতটুকু তোমার হচ্ছে ডেডিকেটেড, যেটা একটা গ্লোবাল একটা তোমার ছিল ডে হিসেবে পালন হচ্ছে এখন। এখানে আমরা বলতেছি যে শুধুমাত্র ডায়াবেটিস সমিতির সাথে পৃথিবীর অন্য ডায়াবেটিস অ্যাসোসিয়েশনগুলো ডিফারেন্সটা কোথাও, ওরা শুধুমাত্র অ্যাডভোকেসি করে, আমরা আমাদের নিজস্ব আপনি কী করে নেটওয়ার্কের মাধ্যমে সেন্টার হসপিটালের মাধ্যমে আমরা স্বাস্থ্যসেবা দিই। তার পাশাপাশি আমাদের কাজটা হচ্ছিল প্রিভেনশন, প্রতিরোধের কথাটা। কিন্তু স্যার একটু আগে বলছে যে ছিল আমাদের স্টাডি এবং গ্লোবাল স্টাডিগুলোতে বলতেছে যে আপ টু 70% আপনার টাইপ 2 ডায়াবেটিস আপনার প্রতিরোধ করা সম্ভব, এবং এটা সম্ভব আপনার লাইফস্টাইল চেঞ্জ করে দেওয়ার সাথে সাথেই। কিন্তু সেই জিনিসগুলোকে আপনার হাইলাইট করে আমরা কিছু আপনার ল্যান্ডমার্ক প্রকল্প হাতে নিচ্ছি আমরা, যেটা অলমোস্ট আমরা কি বলতে ফাইন্ডিংসের পর্যায়ে চলে আসছে। তার মধ্যে একটা ছিল রিলিজিয়াস লিডারদেরকে, ধর্মীয় নেতাদেরকে ইনভলভ করে আপনার ডায়াবেটিস প্রতিরোধ ব্যাপারে অ্যাওয়ারনেস করা যায় না, প্রতিরোধ করা যায় কি না। আমাদের চিন্তাটা ছিল আসলে কিন্তু আউট অফ বক্স চিন্তা করা। শুধুমাত্র ডাক্তার, নার্স, নিউট্রিশনিস্ট, প্যারা হেলথ প্রফেশনালদের বাহিরেও আমরা কীভাবে আমাদের কমিউনিটিতে যাদেরকে আপনি কী বলবো, মানে তাদেরকে কথা শুনে, তাদেরকে সম্মান করে, এই ধরনের লোকদেরকে আমরা আইডেন্টিফাই করে কাজ করার চেষ্টা করছিলাম। তার একটা করছিলাম যেটা বললাম ধর্মীয় নেতাদের মাধ্যমে। আমরা কী করছি যে রিলিজিয়াস টেক্সট থেকে স্বাস্থ্যবিধি নিয়ে যে কথাগুলো আছে সেগুলো নিয়ে আমাদের একটা কিন্তু খুতবা তৈরি করা হয়েছিল। আচ্ছা। এবং এটার উপর ভিত্তি করে কিন্তু এভরি ফ্রাইডেতে আপনার তারা কিন্তু এই জিনিসগুলো কথাগুলো বলে, এবং তারা স্বাস্থ্যবিধি, হেলথ, আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ডায়েট, এগুলো বিভিন্ন কথাবার্তা বলে। 100টা জায়গায় চলতেছে এবং এটার ফাইন্ডিংস কিন্তু খুবই ভালো। এবং আমরা একটা স্বাস্থ্য অধিদপ্তরের অর্থায়নে একটা স্টাডি করছি আমরা 1 বছর, এটা বলে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল। আমরা দেখছি যে যাদেরকে আমরা ইন্টারভেনশন দিছি, মানে প্রতি মাসেই ইমাম সাহেব তাদেরকে নিয়ে বসতো, তাদেরকে নামাজের পরে হাঁটতে নিয়ে যেত, তাদের মহিলা সহযোগী বিকেলবেলা মহিলাদেরকে হাঁটতে নিয়ে যেত, বিভিন্ন স্বাস্থ্যবিধি নিয়ে কথাবার্তা বলতো। সেই জায়গাগুলো দেখা গেছে কন্ট্রোল গ্রুপের ভার্সেস তোমার ইন্টারভেনশনে 43% আপনার ডায়াবেটিস আপনার কমায় ফেলতে পারা গেছে ওই জায়গাগুলোতে। এটা কিন্তু খুব বড় ধরনের। সিম্পল শুধু একটা কথাবার্তা বললি, ধূমপানের অভ্যাস, ঠিক আছে, লবণ পরিহারের, এটা হার কিন্তু আপনার খুবই কমে গেছে ওই জায়গাগুলোতে। ওই জায়গাগুলোতে ফিজিক্যাল অ্যাক্টিভিটি ছিল লেস দেন তোমার 30%। গ্রামের কথাও কিন্তু বলতেছি আমি। সেই জায়গাগুলো থেকে 1 বছর পরে যায় কিন্তু দেখা গেছে 70%-এর কাছাকাছি। মানে যে এরিয়াতে আপনারা কাজ করেছেন, যে কাজগুলো আমরা করে দেখছি, এইটা একটা আমাদের প্রোগ্রাম খুব ভালো কাজ করতেছে। এবং এটা কিন্তু সবচেয়ে বড় কথা না, এই প্রোগ্রামটা কিন্তু আমরা 54 যে ওয়াইসি কান্ট্রিতে আছে তাদেরকে কিন্তু আমরা এখন কিন্তু আমাদের ডুপ্লিকেট করতে চাচ্ছি কিন্তু এই প্রোগ্রামটা। দিস ইজ দ্য বিগ তোমার কিন্তু আউটকাম বলতে পারি। আমি আপনার কাছে আসবো, আমি স্যারের কাছে একটু জানতে চাই যে স্যার, এই যে এত বছর থেকে 56 সাল থেকে কাজ করার পরে
যত রোগী বাংলাদেশের, আমরা যদি অন্তত 1.5 কোটিও বলি বা প্রতি বছর নতুন করে যারা যোগ হচ্ছে, মানে আপনাদের এই এত বিস্তৃতির পরেও মানে কত শতাংশ মানুষকে আসলে এই চিকিৎসা বা সচেতনতা এই পুরো মানে আপনাদের প্রজেক্টগুলোর মধ্যে আসলে আনতে পেরেছেন? এখনো কত শতাংশ বাকি আছে? উত্তরটা খুব সোজাভাবে দেওয়া সম্ভব না, কারণ বলছি আমি বর্তমানে আমাদের পরিসংখ্যান বলে যে বাংলাদেশে অর্ধেক লোক ডায়াবেটিসের কেয়ারে আসছে। এটা কিন্তু কোনো উন্নত বিশ্বেও কিন্তু অর্ধেকের বেশি কোথাও আসে নাই। আচ্ছা, তো উন্নত বিশ্বের সমান হয়ে গেছে, এক নম্বর। উন্নয়নশীল দেশ, অন্য দেশে এরকম 20%, 30% বেশি না। হ্যাঁ, কিন্তু আমি জানলাম কমপ্লিকেশনটা হলো যে ডায়াবেটিস হলে যারা বেশি আক্রান্ত হয়ে গেছে, মানে সিভিয়ার হয়ে গেছে, কমপ্লিকেশন হয়ে গেছে, তাদের অর্ধেকেরও বেশি এসে গেছে। আচ্ছা, যারা মানে আসে না, তারা এখনও অত ওইরকম সিভিয়ারলি এফেক্টেড হয়নি। কারণ এখানে একটা বলা দরকার, ওই ডায়াবেটিসকে নীরবঘাতক বলা হয় না। ডায়াবেটিস তো প্রধানত 2 রকম, যে টাইপ 1, টাইপ 2। টাইপ 1 মানে সাধারণত অল্প বয়সে হয় এবং ওদের শরীরে ইনসুলিন থাকেই না, এবং তাদের বাঁচায় রাখতে গেলে ইনসুলিন দিতেই হবে, কারণ ইনসুলিন বাঁচার জন্য অপরিহার্য। কিন্তু সেটা আমার দেশে শতকরা ডায়াবেটিসকে 5% কম। এটা অনেক ইউরোপিয়ান দেশে এটা 30-40% এবং সেটা সবসময় উপসর্গ থাকবেই, উপসর্গ নিয়ে শুরু হয়। কিন্তু টাইপ 2 ডায়াবেটিস যারা শুরুতে ইনসুলিন নির্ভরশীল নয়, সেটা শুরুতে অধিকাংশ ক্ষেত্রে কোনো উপসর্গ নাই, তো উপসর্গ হচ্ছেই কমপ্লিকেশনস হয়ে। আচ্ছা, সেই জন্য আরও সচেতন সৃষ্টি করা দরকার যে আপনি একটা বয়সের পরে ডায়াবেটিস চেক করে নেন। কারণ সিমটম হওয়ার জন্য, উপসর্গ হওয়ার জন্য যদি অপেক্ষা করেন, তাহলে জটিলতার সৃষ্টি হয়ে যেতে পারে। আর জটিলতা একবার সৃষ্টি হলে যে সম্পূর্ণ চলে যাবে তেমন কথা নয়। তো সেই জন্য এইগুলোই আমাদের মানুষ। তো আপনি বলছেন যে অর্ধেক মানুষকে আমরা রিচ করতে পেরেছেন আর কি আপনারা। ধন্যবাদ। আমি আপনার কাছে জানতে চাই যে যেহেতু আপনারা গবেষণা করেছেন এই যে গর্ভবতী মায়েদের ডায়াবেটিস নিয়ে, আসলে কোন জায়গাতে, কোন টাইম স্টেরে মানে সমস্যাটা আসলে শুরুটা আসলে কোথায় হয় এবং এটার এফেক্টটা কত সুদূর প্রসারী, এটা যদি একটু বলেন। আপনি যদি হিসাব করে দেখেন, সাউথ ইস্ট এশিয়ার মধ্যে সব থেকে বেশি হচ্ছে গর্ভকালীন ডায়াবেটিস নিয়ে কাজ কিন্তু ডায়াবেটিস সমিতি এবং আমরা আমাদের সেন্টার ফর গ্লোবাল হেলথ থেকে আমরা করছি। আপনাকে একটু আগে আমি শুরুতেই বলছিলাম যে প্রতি আপনার 4 জনে 1 জন আপনি গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত, আমাদের ডাটাগুলো বলতেছে, এবং আপনার ছেলে 1 বছরের মধ্যে 15% কনভার্সন হয়ে যাচ্ছে। এখন আমরা বলছি যে 24 থেকে 28 সময়টাকে সাধারণত আমরা আগে বলা হতো এই সময়ে পরীক্ষা করতে হয়। এই সময় আসলেই দেখা গেছে যে সুগারের রেটটা খুব বেড়ে যায় কিছু হরমোনের তোমার হচ্ছে আধিক্যের কারণে, যার জন্য সময়টাকে বলা হয়েছে। কিন্তু নতুন যে ন্যাশনাল গাইডলাইন এবং গ্লোবাল গাইডলাইন বলতেছে যখনই নারী বুঝতে পারবে তোমার হচ্ছে সে কনসেপ্ট করছে, তার 2টা জিনিস চেক করতে হবে, একটা হচ্ছে সুগার, একটা হচ্ছে প্রেশার, ডায়াবেটিস, একটা হচ্ছে এক্লামশিয়া, প্রি এক্লামশিয়ার কথাবার্তা বলার জন্য কিছু নেই। সেখান থেকে কিন্তু জিনিসটা হচ্ছে, কারণটা কি আপনি হিসাব করে দেখেন, আমরা বলছি যে 8 সপ্তাহের মধ্যেই কিন্তু আপনার আমরা বলি এমব্রায়োজেনেসিস মানে শিশুর যে তোমার যে গঠনের যে প্রক্রিয়াটা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু শেষ হয়ে যায়। কিন্তু আমাদের যে ডেটা বলতেছে, গভর্নমেন্টের ডেটা বলতেছে নারীরা কিন্তু 10 সপ্তাহ পরে মানে 12-13 সপ্তাহের সাথে এন্টিনেটাল চেক আপের জন্য আসে। তাহলে দেখেন আপনি যদি তার কারো যদি সুগার বেশি থাকে, প্রেশার বেশি থাকে, সে কিন্তু ডাক্তারের কিন্তু পরামর্শ আসতে কত সপ্তাহে, 8 সপ্তাহের অনেক পরে আসতেছে, অনেক পরে আসছে। যার জন্য আমরা বলছি যে প্রেগনেন্ট হওয়ার আগেই যদি নারীরা আপনার হচ্ছে কী করে, সে যদি চেক আপ করে, এটাকে আমরা হচ্ছে প্রি প্রেগনেন্সি প্ল্যানিংয়ের কথা আমরা বলছি, সে প্ল্যানিংটা নিয়ে সে যদি তার রোগটাকে আইডেন্টিফাই করতে, তার সুগারটা কেমন আছে, প্রেশারটা কেমন, তার ওজনটা কেমন, তার রক্তশূন্যতা আছে কি না, কোনো ইনফেকশন আছে, সেটা যদি আইডেন্টিফাই করে সেটা যদি যথাযথ যদি ব্যবস্থা নেয়, তাহলে দেখা যাবে কিন্তু তাদের কী হবে, ওটার নাম কী বলে, তাদের মধ্যে জটিলতাটা কিন্তু কমে যাবে। আমরা এটা হচ্ছে মিডিল আপনার আর সামনে 6 মাসের মধ্যে আমাদের একটা স্টাডি শেষ হয়ে যাবে। এইটাও আমাদের গভর্নমেন্টের অর্থায়নে, মানে প্রি প্রেগনেন্সি প্ল্যানিং যারা নিচ্ছে আর যারা নেই মানে কন্ট্রোল ইন্টারভেনশনের মধ্যে আমরা দেখতেছি যে 50% ডিফারেন্স হয়ে যাচ্ছে কিন্তু জেস্টেশনাল ডায়াবেটিসের ক্ষেত্রে। এবং আমরা কিন্তু এই প্রকল্পটা প্রথমেই স্যালারির চিন্তা থেকে আসছিল যে বিয়ের সময় ম্যারেজ রেজিস্টারদেরকে দিয়ে অ্যাটলিস্ট বলা, যখন তোমরা বাচ্চার প্ল্যানিং নিবা তাহলে যখন তারা অবশ্যই একটা চিকিৎসকের পরামর্শ নিয়েই তোমরা করো। আমাদের 54টা সেন্টারে এই প্রি প্রেগনেন্সি প্ল্যানিং কিন্তু আপনার কিন্তু প্রোগ্রামটা চলমান আছে। আমি ইচ্ছে করলে স্যারও কাজ হয়, মানুষ রিসিভ করে, তো এটা করতেছে। কিন্তু আসলে আপনাকে আবার বললাম
আমরা তো করতেছি, এটার জন্য আসলে যে যত জনসচেতনতা, সেটার জন্য তো আপনাদেরও তো দায়িত্ব আছে যে এই জিনিসগুলো মানুষের মধ্যে পৌঁছানোর, যে এটার ইফেক্ট। তবে যেহেতু আমাদের এই ডেটাটা আসলে, তখন আমরা কিন্তু এভিডেন্সে বলতে পারবো। এই যে 50% মানুষকে আপনারা আপনাদের নেটওয়ার্কের ভিতরে নিতে পারলেন, কিন্তু যারা আসে নাই বা যারা জানে না, তারা তো এটাও জানে না যে তাদের জন্য বিনামূল্যে চিকিৎসা নিয়ে ডায়াবেটিক সমিতি বসে আছে, যাদের আসলে অসহায়ত্ব আছে বা যাদের খরচ করার সামর্থ্য নাই। মানে তারা কত সহজে আপনাদের কাছে সেবা পেতে পারে, সেই পুরনো বিষয়টি আরেকবার একটু দর্শকদেরকে জানানোর জন্য বলছি। আমরা একটা মডেলকে যে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, সেটা ছিল ফিন রিস্ক মডেল। মানে ফিনল্যান্ড এবং নর্ডিক কান্ট্রিগুলো ওরা একটা কাজ করছিল, ওরা করছিল কি যে রিস্ক তোমার ছিল আপনার হচ্ছে আইডেন্টিফিকেশন করছিল ওরা, যেটাকে বলছিল নন ইনভেসিভ মানে হচ্ছে পর্যায়ে। মানুষ কিন্তু স্যার একটা কথা বলছিল যে 50% মানুষ তারা কিন্তু জানেনি, কারণ তাদের মধ্যে কোনো উপসর্গ নেই। আমাদের ডাটা বলতেছে 60% বাংলাদেশের মানুষের কোনো উপসর্গ থাকে না, যার জন্য তারা কিন্তু স্বাস্থ্যকেন্দ্রে যায় না, পরীক্ষাও করে না। তারা যখন ধরা পড়ে, দেখা গেছে কম্পারেটিভ অন্য দেশগুলোর তুলনায় আমাদের লোকরা যাদের ডায়াবেটিস ধরা পড়ে, তাদের দেখা কোনো না একটা শারীরিক জটিলতা হয়, অন্তত নয় কিডনি, নয় হার্ট, কিছু শেষ হয়ে তারপরে সে আসে। এটা কিন্তু লেট ডায়াগনোসিসের জন্য। কিন্তু গভর্নমেন্টের ডেটা বলতেছে যে 26% মানুষ কিন্তু সরকারি স্বাস্থ্যসেবায় যাচ্ছে, কিন্তু তারা হচ্ছে কত থাকতেছে 65%-এর মতো বেশি, যে আপনার হচ্ছে হলো তারা কিন্তু আসতেছে কিন্তু বেসরকারিতে আসতেছে। এবং যারা আসতেছে বলতো 50% আমাদের স্বাস্থ্যসেবার মধ্যে আসতেছে। আমরা বলছি যে ওই ফিন মডেলটাকেই আমরা যেটা তৈরি করছি আমাদের ডেটা থেকে, এটা হচ্ছে হলো একটা ডিআরসি অ্যাপ তৈরি করা হয়েছে, নন ইউজের টুল। এটা আপনি গুগল ইয়াতে গেলে, স্টোরে গেলে পরে কিন্তু এটা ডিআরসি যদি দেন নিতে পারে, এটা কিন্তু 5টা ইনফরমেশন দিলে পরেই কিন্তু ওরা বলে দিবে কিন্তু আপনার স্ট্যাটাসটা কী। আমরা এবং স্বাস্থ্য অধিদপ্তরের যে এনসিডি প্রোগ্রাম কিন্তু জয়েন্টলি এটাকে কিন্তু ইমপ্লিমেন্ট করার জন্য একটা নতুন একটা প্রোগ্রাম আমরা চালু করছি। এটার নাম হচ্ছে কান্ট্রি চেঞ্জিং ডায়াবেটিস। মানে আমাদের প্রোগ্রাম হচ্ছে যে আমরা প্রথম পাইলটিং শুরু করব শহর থেকে। শহরের আমরা হচ্ছে 18 বছরের ঊর্ধ্বের প্রত্যেকটা মানুষকে আমরা স্ক্রিনিং আওতায় নিয়ে আসবো, এবং স্ক্রিনিংয়ের আওতায় নিয়ে আসার পরে যদি দেখা যায় যারা রিস্ক হবে তাদেরকে আমরা র্যান্ডম ব্লাড সুগার দিয়ে আমরা তাদেরকে আইডেন্টিফাই করবো আমরা তাদের যে ডায়াবেটিস আছে কিনা। যারা থাকবে তাদেরকে আমরা মোবাইল একটা বলছে সেন্টারের মতো হচ্ছে, একটা গাড়ির মধ্যে অল দ্য ইকুইপমেন্ট। মানে আমরা বলছি কি এখন পর্যন্ত স্বাস্থ্য সেবা যেটা ডায়াবেটিস সমিতির কথা আমরা বলছি, এখানে আমাদের সব সেবাই দেওয়া হয়, ডায়াগনোসিস অ্যান্ড কমপ্লিকেশন। কিন্তু গভর্নমেন্টের যে সেন্টারগুলোতে আছে, যেটা এনসিটি কর্নার বলে, ওখানে কিন্তু ফ্রি ওষুধ দেওয়া হচ্ছে এবং ওখানে কিন্তু স্ক্রিনিংটা হচ্ছে, কিন্তু কমপ্লিকেশন স্ক্রিনিংটা হচ্ছে না। কিন্তু তার কিডনি, তার চোখ, তার হার্ট, তার হচ্ছে লিভার, এখানে জটিলতা আছে কিনা। এই গাড়িটাকে এভাবে ইকুইপমেন্ট করা হয়েছে যে জায়গাগুলোতে পাচ্ছে না ডায়াগনোসিসকে, তাদেরকে ওই সেবার মধ্যে আনা যায় কি না। আমরা এবং ডায়াবেটিস সমিতি এবং সরকারের মধ্যে যৌথভাবে এই প্রোগ্রামটা করতেছি, টু রিচ দ্য পিপুল, যেখানে আপনার হচ্ছে এই কেয়ারটাকে এখন পর্যন্ত অ্যাভেলেবল করা যায়নি। এটা হচ্ছে আমাদের একটা নতুন একটা ইনিশিয়েটিভ। ধন্যবাদ। আমি স্যারের কাছে একটু জানতে চাই যে এই প্রসঙ্গে আমি একটু বলি একটু, সেটা হলো যে ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা মরহুম জাতীয় অধ্যাপক ইব্রাহিম, যে তার অমোঘ বাণী যে একজন ডায়াবেটিক যদি গরিবও হয় তাহলেও বিনা চিকিৎসায় মারা যাবে না, বিনা আহারে, বিনা কর্মসংস্থানে মারা যাবে না। সেই মোটো নিয়ে এটাই তো কাজ করছে। সুতরাং গরিব মানুষকেও অবহিত করা যে আমাদের নিকটবর্তী ডায়াবেটিক সেন্টারে গেলে সে একটা সেবা পাবে। স্যার, সেই সেবাটাই আমি আরেকবার একটু যারা হয়তো নতুন করে শুনবে তাদের জন্য বলতে চাচ্ছি যে তারা আসলে কত সহজে সেবাটা পায়, সেই ধরনটা স্যার একটু বলেন। মানে যত সেন্টারগুলো আছে ঢাকা বা ঢাকার বাইরে সারা বাংলাদেশে 100-র কাছাকাছি আমি শুনেছি আর কি। মানে না, সবখানে গেলে, রিসেপশনে গেলে পেয়ে যাবে, যারা গরিব হলে বিনা পয়সায় পেয়ে যাবে, বিনা পয়সায় পাবে। আচ্ছা স্যার, এখন আমি জানতে চাই যে বাংলাদেশের যে কমিউনিটি হেলথ ক্লিনিক, যেটিকে নিয়ে আসলে সব সরকারের সময় আসলে একটা গর্ব করা হয় যে আমাদের এতগুলো সেন্টার আসলে আছে এবং মডেলটা খুব ভালো, সেখানে প্রাইমারি হেলথ কেয়ারে ডায়াবেটিস স্ক্রিনিংয়ের ক্ষেত্রে কোনো মোডালিটি বা কোনো কিছু ঢোকানো যায় কিনা, সেটি নিয়ে আসলে কোনো কাজ হয়েছে কিনা? এটা আছে তো, মানে সেটার ফলাফলটা কি স্যার? ওখানে আছে। আমি এই প্রসঙ্গে একটা বলতে চাচ্ছি, যা ডায়াবেটিস সমিতি একটা নতুন প্রজেক্ট নিচ্ছে। তো দেখুন, হেলথ কেয়ার এটা কিন্তু ডিজিটাল হয়ে যাবে। মানুষ চাক বা ডাক্তাররা চাক বা নাই চাক, হয়ে যাবে। তো সুতরাং বর্তমানে ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে একদম দেশের আনাচে কানাচে হেলথ কেয়ারটা নিয়ে যাওয়া যায় বটে। এবং হেলথ কেয়ারটা খালি প্রাইমারি হেলথ কেয়ার না, উন্নত হেলথ কেয়ার।
বস্তুতপক্ষে হয়তো অনেকের বিশ্বাস না হতে পারে, আমি বলতেছি যে বস্তুকে এই যে টার্সারি কেয়ার সেন্টার আছে এটা অত বেশি দরকার নাই। কারণ যত লোক এই হেলথ কেয়ার সেন্টারে যায় তার 95% বেশি লোকের তো টার্সারি কেয়ার দরকার নাই। বুঝলেন না? সুতরাং টার্সারি কেয়ার যেটা হবে সেটা উন্নত মানের হবে, এবং এই কম্প্রিহেন্সিভ ডিজিটাল কেয়ার যেটা থাকবে সেখানে কিন্তু এক্সপার্ট হেলথ অ্যাডভাইস অনলাইন যেটা পৌঁছাতে পারবে। এবং বর্তমানে যে সমস্ত গ্যাজেট তৈরি হয়েছে সেই গ্যাজেটগুলো খুব দামও না, কিন্তু হ্যান্ড হেল্ড ডিভাইস, হাতের দিয়ে আপনি যে ডাক্তার যে রোগীকে স্পর্শ করতে পারলো না এটা ওভারকাম হয়ে যাবে। কারণ ওই যে হ্যান্ড হেল্ড ডিভাইস আছে তা দিয়ে আপনি আল্ট্রাসাউন্ড করতে পারেন, তা দিয়ে আপনি এমনি যে কোনো যে স্টেথোস্কোপ দিয়ে দেখি ওর সাথে ভালো শুনতে পারবেন, আপনি তা দিয়ে ইমেজিং করতে পারবেন, এক্স রে করতে পারবেন, ইসিজি করতে পারবেন। তো এবং এই যে বায়োকেমিক্যাল টেস্ট পয়েন্ট অফ কেয়ার মেথডে আপনি ইমিডিয়েট রেজাল্ট পেয়ে যাবেন। হয় না? সো কম্প্রিহেন্সিভ কেয়ার নিতে পারেন। স্যার, এটার সঙ্গে মানুষের তো অকেফাল হয় না। আমরা এটা ট্রায়াল দিয়ে দেখছি, এটা আমার দেশে সম্ভব। আর শুধু তাই না, আমি অত্যন্ত এই সুযোগে লোককে জানাচ্ছি যে আমরা আমাদের বাঙালি ডাক্তার যারা বিদেশে আছেন, বিশেষ করে আমেরিকায়, ইউকেতে, অস্ট্রেলিয়াতে আছেন, তাদের মনের মধ্যে একটু খসখস তো করে যে এই দেশে পড়ে গেলাম, এই দেশের অর্থ খরচ করলাম, কিন্তু আমি তো এই দেশে সার্ভিস দিতে পারলাম না, তাই না? তো ওরা আবার এটা দিতে ইন্টারেস্টেড। তাদেরকে যুক্ত করছেন আর কি, ওই অনলাইনে দিয়ে দিবে। আমি তাদের সাথে আলাপটা চলছে আমাদের। তাদের বলছি যে আপনারা দিতে চান, এটা তো আপনাদের খুব পায়াস উইশ, কিন্তু আপনি আইডেন্টিফাই করে দেন যে সপ্তাহে কোন সময়টা দিবেন, আপনি চুজ করে নেন। তো এটা কিন্তু আমরা কাজটা চলছে, অসাধারণ। আশা করি যে ভবিষ্যতে কয়েক বছরের মধ্যে হয়ে যাবে 300-400, এবং আমরা চাবো এটা কমিউনিটি ক্লিনিকের সাথে ইন্টারফেস করতে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার বিশ্বজিৎ, আপনার কাছে জানবো যে আমাদের সব কিছু তো আসলে ঢাকা কেন্দ্রিক। আপনি যদি একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচের কথা বলেন ডায়াবেটিসের একটা রোগীর ক্ষেত্রে, তাকে অবশ্যই বারডেমে বা বিএসএমএতে আসতে হবে। বারডেম হয়তো সেটার সব কিছুর পশটা নিয়ে বসে আছে। বিভাগীয় পর্যায়ে ক্যান্সারের চিকিৎসা কেন্দ্র বা অনেক কিছু করার চিন্তা হয়েছে, কিন্তু এরকম সেন্টার বিভাগীয় পর্যায়ে আসলে আছে কিনা বা করা যাবে কিনা বা হয়ে আছে কিনা, মানে এই জায়গায় একটু জানতে চাই, যেন ঢাকায় সবার আশা না লাগে। প্রথম কথা, আপনি একটু আগে সাকে জিজ্ঞেস করছিলেন কমিউনিটি ক্লিনিকের ফ্যাসিলিটিসের কথাবার্তা যেসব থেকে শহর থেকে আমি যদি মানে কীভাবে স্ট্রাকচারাল যদি হয়ে থাকে, যেহেতু আমরা ছিল স্বাস্থ্যদের সাথে কাজ করি, কিছু কিছু আমাদের ছিল নলেজে আছে, এবং আমাদের ডায়াবেটিস সমিতি কীভাবে ওদের সাথে তোমার হচ্ছে অ্যালাইন কাজ করতে পারে সেটা নিয়ে আমাদের অভিজ্ঞতা আছে। প্রথম কথাটা হচ্ছে কমিউনিটি ক্লিনিকগুলোতে কিন্তু আপনার সুগার এবং আপনার হচ্ছে এই ব্লাড প্রেশার মাপার কিন্তু ব্যবস্থা আছে, কিন্তু কিছু কিছু সময় আপনার সাপ্লাইয়ে কিছু ইয়ে হতে পারে, বাট কিন্তু এটা আছে যারা ওখানে ডায়াগনোসিস তোমার হচ্ছিল হবে, বিশেষ করে র্যান্ডম ব্লাড সুগার, তাদের কিন্তু এনসিটি কর্নারে আপনার কিন্তু যাওয়ার সুযোগ, যেটা উপজেলাগুলোতে, এবং এটা কিন্তু একটা যেখানে ওষুধও ফ্রি আছে, সো ওইখানে কিন্তু গেছে। গভর্নমেন্টের একটা যেটা ছিল আপ স্কেল যেটা আমাদের, সেটা বলছে যে হসপিটালগুলো মানে ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতে এই সেন্টারগুলোকে তোমার হচ্ছে অ্যাকোমোডেট করা যায় কিনা, এটা আসলে একটা গুড নেতৃত্বের আসলে জন্য সম্ভব হওয়ার কথা ছিল। কিন্তু দেখেন আপনি একটা জিনিসটা, সেটা আমরা ডায়াবেটিস সমিতি কীভাবে এটাকে আমরা করছি, সেটা ছিল একটা কমিউনিটি ক্লিনিক 6000 মানুষকে কিন্তু সার্ভিস দিতে পারবে এই ডিজাইন করে নিয়ে আসছে। আমরা এটাকে সাপ্লিমেন্ট করছি কীভাবে, আমরা আবার ছিল আরও যেখানে ফ্যাসিলিটিসগুলো নাই উপজেলা থেকে আরও একটু দূরে যে জায়গাগুলোতে, সেখানে আমরা কিন্তু যে বললাম যে এই রিলিজিয়াস স্পেস যেখানে আছে সেই জায়গাগুলোকে আমরা কী করছি, স্ক্রিনিংয়ের ব্যবস্থাটাকে আরও নিচে নামায় নিয়ে আসছি। আমরা নিয়ে আসছি 1500 থেকে 2000-এর মধ্যে থেকে, এখান থেকে স্ক্রিনিং করে যেন চলে যেতে পারে, সেটা নিকটবর্তী আপনার ছিল ডায়াবেটিক সমিতি অথবা তোমার হচ্ছে সরকারের যে হেলথ কমপ্লেক্স এনসিডি কর্নারগুলোতে আছে সেই জায়গাগুলোতে আছে। কিন্তু এখানে সবচেয়ে বেশি একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে শহর পর্যন্ত তো আসবেই, কিন্তু এমন অনেক মানুষ আছে যারা আপনার হচ্ছে তাদের সেবাটা ওখান থেকে আনার প্রতি তোমার হচ্ছিল সে সামর্থ্য নেই, তাদের সময়ও নেই। যার জন্য কিন্তু আমরা বললাম যে নতুন প্রকল্প যেটা আমরা বলছি
এখানে 22টা তোমার হচ্ছে আমরা হচ্ছে অর্গানাইজেশন, গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট, ইন্টারন্যাশনাল পার্টনার সবাই মিলে যেটা আমরা করছি, যেটা বলছে কান্ট্রি চেঞ্জিং ডায়াবেটিস। আমরা বলছি সেবারটা এখন হচ্ছে দোরগোড়াতে নিয়ে যাব। সরকার ফ্রি ডায়াবেটিস দিচ্ছি, স্ক্রিনিং ব্যবস্থা করে দিচ্ছে, কিন্তু কমপ্লিকেশন স্ক্রিনিং ব্যবস্থাটা করেনি। আমরা বলছি যে ওই সেবাটাকে আমরা, এটা জাপানে যেটা করে থাকে, একটা ইয়ারলি স্ক্রিনিংয়ের ব্যবস্থা করছে, আমরা ওই জায়গাটাকে ওখান থেকে নিয়ে যাব। আরেকটা একটা কথা যেটা বললো, আমাদের যে ডিজিটাল যে সেন্টারগুলো আছে, সেই সেন্টারগুলোকে যদি ইকুইপ করতে পারি, তাহলে পরে ওখানে কিন্তু আরও তোমার হচ্ছে কী হবে, আপনার হচ্ছে কনসালটেন্ট লেভেলের যে সেবারটুকু নিয়ে যেতে পারবো। এটা হচ্ছে একটা উইন ইন যে কাজগুলো করতে চাচ্ছি আমরা। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে রেফারেল একটা পাথওয়ে হচ্ছে ডেভেলপ করা উচিত। গভর্নমেন্ট এবং যারা অন্যরা যারা সেবাটা দিচ্ছে, সেটা যদি যথাযথভাবে করতে না পারতেছি, আপনি যত কথাই আমরা বলি না কেন, এটা হচ্ছে একটা নির্দেশনা থাকতে হবে যে কীভাবে গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট ইনস্টিটিউটগুলো একসাথে কাজ করবে, কীভাবে রেফারেলটা কোথায় যাবে। কিন্তু আমি আপনার এই কথার প্রসঙ্গে আমি স্যারের কাছে একটু জানতে চাই স্যার, যে 53 বছরের বাংলাদেশ, রেফারেল সিস্টেম কি এমন কোনো জটিল বিষয় যেটি আসলে বাস্তবায়ন করা যায় না, বা আপনি যেহেতু বিশেষজ্ঞ কমিটিতে আছেন, মানে এটি আসলে মানে ফোকাসড হবে কিনা এবার? দেখুন, রেফারেল কথাটা নিয়ে মানুষের একটা ভুল ধারণা আছে। আচ্ছা, সেটা হলো আপনার রেফারেল কখন কাজ করবে। আপনি যদি একটা কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার ডিলের মধ্যে যান, তাহলে রেফারেলটা কাজ করবে। সেটা কম্প্রিহেন্সিভ তো নাই আসলে। নাই, সুতরাং ওর নাম হলে এখন তো মানুষ যে যেখানে পারে হেলথ কেয়ার নিচ্ছে, তো ওটা ওভাবে বলে রেফারেল সিস্টেম। এটা করার পথ কি স্যার? মানে এটা মানে এখন ওর নাম হলো, সত্যি কথার অর্থ বলতে গেলে, কম্প্রিহেন্সিভ কেয়ার বা ইউনিভার্সাল হেলথ কেয়ার, এটা বাংলাদেশে হেলথ বাজেটের মধ্যেই একটু বাড়াইলে এটা কিন্তু দেওয়া যায়, সম্ভব। এবং সেটা কাজ করতে গেলে এই রেফারেল সিস্টেমও ওয়ার্ক করতে হবে। এবং ওর নাম হলো, এই যে কম্প্রিহেন্সিভ কেয়ার করতে গেলে যে কোনোটাই আপনার ধরুন যে সাম সর্ট অফ রিস্ক শেয়ারিং আসতে হবে। যেমন ইউরোপে অনেক দেশে ন্যাশনাল হেলথ কেয়ার আছে, সেটা কিন্তু টাকাটা তো কোথাও থেকে, অর্থ আসে তো কোথাও থেকে, সেখানে মানে কনসেপ্টটা হলো যার যেভাবে আয় সে সেভাবে কন্ট্রিবিউট করবে হেলথ কেয়ারের জন্য। না, কিন্তু জনগণ তো স্যার দিতে রাজি, কিন্তু সেই ডিজাইন তো, সেটাই তো বলছি যে সেটাকে এটা করতে হবে। এখন আমি যেমন কথা বলছি, কি করে করে না কি করে, এই যে আপনার প্রশ্নটা আপনি করতে পারেন যে বাংলাদেশের মানুষরা তো বিদেশে চলে যায় কারণ চিকিৎসা করতে, যাদের একটা অর্থ আছে চলে যায়, তাই না? তাতে কত টাকা ড্রেন হয়। তো যে দেশে, আমার আশা করি আমাকে মানুষ ভুল বুঝবেন না, যে দেশের প্রেসিডেন্ট সে পাবলিকলি অ্যানাউন্স করে উনি চেক আপ করতে বাইরে চলে যান, তা লজ্জা হওয়ার কথা না। না এবার তো স্যার আপনি, না আমি বলছি তখন মানুষের তো সেই সিস্টেমের উপর ফেথ থাকবে না। স্যার আমি পুরনো সময়ের সাথে এটাও যোগ করি যে বর্তমান স্বাস্থ্য উপদেষ্টাও যখন যেতে চেয়েছেন, একজন সমন্বয়ক তিনি বলেছেন যে স্বাস্থ্য উপদেষ্টা তিনি যদি সিঙ্গাপুরে তার চিকিৎসা নেয়ার জন্য যান, তাহলে তিনি ফিরে আসার পরে ওই পদে থাকতে নৈতিকভাবে তিনি পারেন না। এটা আমি একটু ডিফার করছি। জি স্যার। এটা ঠিক, যে ধরুন হেলথ কেয়ার, তো এটা একটা কান্ট্রির উপর নির্ভর করে, তাই না? যে কেয়ারটা আমাদের নাই, এটা ঠিক তো সব কেয়ার নাই তো আমাদের, যে কেয়ার আমাদের নাই, এবং কারো যদি অ্যাফোর্ড করতে পারে সেই কেয়ারটা অন্যখানে আসে, তার সে যাওয়ার দোষ কেন হবে? কিন্তু যেটা আছে, যেমন হেলথ চেক আপ, তো সেটার জন্য বাইরে যাবে কেন? কিন্তু স্যার এখানে মানে এই প্রসঙ্গে অনেক কথাই আসে যে বিগত সরকারের সময়ও কিন্তু এমন এসছে যে আমরা পার্শ্ববর্তী দেশের ভিসা সহজ করেছি, মানে এটিও কিন্তু আমাদের জন্য খুব সুখকর কথা না, কিন্তু কারণ আমরা পারছি না বলে লক্ষ লক্ষ মানুষ চলে যাচ্ছে। তো এটা হয়তো জনগণকে বলা হচ্ছে যে এটি একটি ভালো খবর, কিন্তু এটা কি আসলে রাষ্ট্রের জন্য কি আদৌ কোনো ভালো? অবশ্যই ভালো খবর না। আমি অবশ্য ধরেন একটু গর্ব নিয়েই বলতে পারি যে বাংলাদেশে যে একটা এত কমন অসুখ, সাধারণভাবে বাংলাদেশের লোক ডায়াবেটিসের চিকিৎসার জন্য বাইরে যায় না। এটা আমাদের জন্য তাই না, পার্শ্ববর্তী দেশ থেকে ডায়াবেটিস চিকিৎসার জন্য আমাদের দেশে আসে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি অর্থাৎ শেষ বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার বিশ্বজিৎ ভৌমিক, আপনার কাছে জানবো যে
আপনারা অনেক জায়গা থেকে ছেঁকে বের করার চেষ্টা করছেন ডায়াবেটিস রোগীদের, কিন্তু দেখেন যে ডায়াবেটিস যে মহামারী এটা কিন্তু মানুষ জানে, এটার প্রতি কিন্তু মানুষের ভয়ও আছে, কিন্তু আলাদা করে হাসপাতালে যাওয়া, ওই জায়গায় গিয়ে পরীক্ষা করা, সেটার একটা অনিচ্ছা বা একটা অসুবিধা ঠিক না, মানে সে যেতে চায় না আর কি। পাবলিক প্লেসগুলোতে যারা একটু সচেতন বা যে গ্যাদারিংগুলো হয় সেই জায়গাতে আসলে মানে এই পরীক্ষা নিরীক্ষার একেবারে সাধারণ যে টুলস নিয়ে যারা বসে থাকে সেগুলো অনেকগুলো আসলে মানসম্মত না। এই জায়গাগুলোতেও কি আসলে ডায়াবেটিক সমিতি কাজ করে কিনা বা করতে পারে কিনা? আমি আপনাকে একটু আগেই বলছি যে আমরা নতুন ইয়ার কথা, প্রকল্পর কথা, যারা বললাম কান্ট্রি চেঞ্জিং ডায়াবেটিসের কথা, আমি আজকে আপনাকে আবারও বলবো, আপনি গুগল স্টোরেজে ডিআরসি অ্যাপটা আপনার ছেলে ডাউনলোড করে নিতে পারে, সেখানে তার 6টা ইনফরমেশন দিলে পারি, আপনি জানলে পরে যদি বলছি তার যে ঝুঁকি থাকে সেই ঝুঁকি নিলে সে যাক তো পরীক্ষা করার জন্য, তাহলে দেখেন আমরা দেখছি এটা করলে পারো 30% আপনার মতো কিন্তু আপনি কি বলছিল কস্ট কিন্তু আপনি কমাই দিতে পারবো আমরা। আমি আরেকটি সম্পর্ক প্রশ্ন ছোট্ট করে করতে চাই যে এই যে এত মানুষ যে এখনো চিকিৎসার বাইরে আসলে রয়ে গেলেন বা আসছেন না, এদের মধ্যে সব থেকে উদাসীন গ্রুপ কারা? এটা কি মায়েরা, না তরুণরা, না বয়স্করা, কারা আসলে? আমরা যদি ওভারঅল যেটা দেখছি, কারণ আমি কয়েকটা বড় বড় স্টাডি, ন্যাশনাল স্টাডি, ন্যাশনাল স্টাডি আমরা করছি, গভর্নমেন্টের সাথে ইউনিভার্সিটি টিমের মধ্যে আমরা ছিলাম, আমরা দেখছি ছিল ওভারঅল মানুষের মধ্যেই আসলে অ্যাওয়ারনেসটা আপনার ছিল সেখানে। যেই আবারও বলতেছি, যেহেতু 60%-এর মতো মানুষের আপনার হচ্ছে কি সিমটম থাকে না, যার জন্য তোমার হচ্ছে হলো মানুষ আসতে চায় না। আমরা যদি এমন একটা যদি থাকে যে যদি ইয়ার স্ক্রিনিং প্রোগ্রামের মধ্যে থাকতো, স্কুল হেলথের মধ্যে যদি এটা অ্যাড করে দিতে পারতাম, মানুষ চাক আর না চাক সে তাকে পরীক্ষাটা করতে হবে বছরে কোনো একটা সময়, সেরকম যদি কোনো প্রক্রিয়া যদি আমরা ইমপ্লিমেন্ট করতে না পারি, তাহলে আসলে কোন বয়স কখন কি সেই জিনিসটা আসলে হবে না। এটাই হচ্ছিল আমরা। ধন্যবাদ। আমি স্যারের কাছে জানতে চাই, স্যার এই যে শিক্ষা ব্যবস্থা নিয়ে কত রকম কথা হচ্ছে, আগে যা হয়েছে এখন আবার বাতিল করা হচ্ছে, বা অনেকে বলছেন এটি জগা খিচুড়ি হয়েছে আসলে, কিন্তু এই যে কারিকুলামের ভিতরে ঢোকানো অনেক অযাচিত বিষয় রিপিট হয়েছে অনেক বেশি। এখন যারা পাঠ্যপুস্তক নিয়ে কাজ করেন তারা বলেন যে কত কিছু আর ঢোকাবো, কিন্তু এটিকেই সমন্বিতভাবে একদম বেসিক কোন কোন বিষয় স্বাস্থ্যের ঢোকানো উচিত। এবং আপনি যেহেতু অনেক দিন ধরে আন্দোলন করছেন, এই ডায়াবেটিসের আন্দোলন নিয়ে আসলে আছেন, মানে এখন আরও জোরে সোরে সরকারের সাথে, সরকার যেহেতু আপনাকে সেই সুযোগটাও দিয়েছে বা মানে কাজ করার জন্য আসলে আপনাকে আহ্বান জানিয়েছে, একেবারে কি করা যায় এখন, একেবারে প্রাইমারিলি কোন জায়গায় হাত দেওয়া উচিত আপনি মনে করেন? না তো বলছে দুটা, যে স্বাস্থ্য শিক্ষার একটা বেসিক জিনিস, এটা সবকে শেখাতে হবে, স্কুলের কারিকুলামে ঢোকাতে হবে স্বাস্থ্য শিক্ষা। তাহলে পরে একটা মানে এই ঢোকানোর চেষ্টা কি আগেও হয়েছে স্যার, পারা যায়নি এমন? চেষ্টা করছি, যতখানি খাওয়া উচিত অতখানি করতে পারিনি। না না, এটা আমি মনে করি এখন সরকারের উচিত এটা একটা টার্গেটেড অ্যাপ্রোচ নেওয়া, দেয়া কতটুকু মানে এটা তো ঠিক যে স্পেস তো লিমিটেড, টাইম ইজ লিমিটেড, তো তাহলে আমি যত চাবো অন্যগুলো বাদ পড়ে যাবে, তো সেজন্য কতক্ষণে দেওয়া যাবে এটা ঠিক করে সমন্বিতভাবে ঠিক করে করা উচিত, কিন্তু থাকতে হবে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমাদের ডাকার জন্য ধন্যবাদ। ধন্যবাদ। ডায়াবেটিস এমন একটি রোগ, মানে প্রতিটি অঙ্গকেই আসলে ক্ষতিগ্রস্ত করে দিচ্ছে, করে ফেলতে পারে, এমনকি শেষ পর্যন্ত মৃত্যুর দ্বার প্রান্তে নিয়ে যায়, এবং প্রতি বছরে এমন শত শত মানুষ, বা কখনো এটির সংখ্যা আসলে আমরা বলতে পারি না। কিন্তু এই ডায়াবেটিস থেকে মুক্তির জন্য সব পথ আপনার নাগালের মধ্যে আছে। আপনাকে যাচাই করে নিয়ে, তথ্য নিয়ে সেই কেন্দ্রগুলোতে যেয়ে আসলে আপনাকে সুস্থ হওয়ার পথ বাতলে নিতে হবে। তো আমরা চাই যে ডায়াবেটিসে বিনা চিকিৎসায় বা কোনো কারণে আর কেউ যেন মারা না যায়, এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।